নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহনাজ রুমা। আজ আমাদের সাথে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। অধ্যাপক ডক্টর গোলাম রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি এবং কিছুক্ষণ আগেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর যে আয়োজন, মুজিব জন্মশতবার্ষিকী সমাপনী আয়োজন, সেটিতে প্রধানমন্ত্রী কথা বললেন স্বাধীনতার ধারক বাহক, সেই বিষয়টির উপরে জোর দিলেন, স্বাধীনতা যেন ধরে রাখা যায় সেই বিষয়টির উপরে, এবং নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সেটি পালন করলো গোটা জাতি। গোলাম রহমান, আপনার কাছে জানতে চাইব, এই স্বাধীনতার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের যখন শুরু, যে উদ্দেশ্য, যে স্পৃহা, যে চেতনা নিয়ে স্বাধীন বাংলাদেশ তৈরিতে নেমেছিল বাঙালি জাতি, 52 বছর বা 51 বছর পরে সেটি আসলে আমরা কতটা করতে পেরেছি আজকের দিনে, কি বলবেন সেটি নিয়ে? ধন্যবাদ। বাংলাদেশের এই 51 বছর পূর্তিতে আমরা অত্যন্ত আনন্দের সাথে, গর্বের সাথে বলতে চাই যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যে লক্ষ্যে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সুতরাং মুক্তির সংগ্রাম তো চলবেই। মুক্তি তো রাতারাতি হয় না, মুক্তি তো দিনে দিনে সমৃদ্ধ হতে থাকে। অর্থাৎ মানুষের নানা ধরনের যে প্রয়োজন এবং জীবনকে সাজিয়ে তোলার জন্যে, অধিকার আদায়ের জন্যে মানুষকে নিরন্তর সংগ্রাম করতে হচ্ছে। মানুষকে প্রতিদিন শুধু তার শ্রম দিয়ে জীবনকে নির্বাহ করতে হচ্ছে, এটাই শেষ কথা নয়। আমরা জানি যে মানুষকে প্রতিদিন তার জীবনের মানকে উন্নত করার জন্যে তাই কাজ করতে হচ্ছে এবং প্রতিটি জাতি এই কাজে নিয়োজিত। বাংলাদেশ তার অন্যতম উদাহরণ যে তারা স্বাধীনতা পেয়ে ক্ষান্ত হয়নি। স্বাধীনতা পেয়ে যে আমাদের স্বপ্নের সোনার বাংলা বঙ্গবন্ধু, সেই স্বপ্নের সোনার বাংলাকে গড়ে তোলার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। একটা সময় আমরা দেখেছি যে 1975 সালে সেই বঙ্গবন্ধু এর সব পরিবারে মর্মান্তিকভাবে হত্যা করার পর 21 বছর এই দেশের যে প্রগতি উন্নয়ন একত্রে থেমে গিয়েছে। সুতরাং সেই থেমে যাওয়া অবস্থা থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ এবং নিশ্চয়ই আমরা এই প্রগতিশীল আন্দোলনে, আমাদের অর্থনৈতিক উন্নয়নে, আমাদের স্বাধিকার আন্দোলনের সমস্ত প্রত্যয়গুলোকে আমরা আদায় করার লক্ষ্যে এই জাতি চলছে, তারা তাদের অভিযাত্রা বজায় রেখেছে। সুতরাং আজকে এই জাতির জন্য শুধু এই 50 বছর পার হয়ে 51 বছর পূর্তিতে তাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তারা নিজেদের সামর্থ্যে নিজেরা এগিয়ে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রেই আমরা একটা সময় যখন শুধু বাইরের সাহায্য সহযোগিতা কিংবা অনুদানের উপর নির্ভর ছিলাম, সেই জায়গা থেকে আমরা অনেকখানি আমাদের আত্মসম্ভরতা আমরা পেয়েছি এবং আমরা নিজেদের পায়ে দাঁড়ানো শিখছি। এই যে নিজেদের পায়ে দাঁড়ানোর যে যোগ্যতা অর্জন আমরা করছি, এটাই তো আমাদের এই মুক্তিযুদ্ধের 51 বছর থেকে সবচেয়ে বড় প্রাপ্তি। জাতি হিসেবে বাঙালি জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এবং এই যে তারা দক্ষিণ পূর্ব এশিয়ায় কিংবা আজকের এই কোভিড আক্রান্ত সংকটময় অবস্থায় যে দেশ এগিয়ে যাচ্ছে, প্রবৃদ্ধি বজায় রাখছে এবং নানা ক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধন করছে, এসব তো আমাদের এই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধেরই একভাবে এটারই আমাদের ফসল। সুতরাং সেই ফসল কিন্তু আমরা ঘরে তুলছি। হ্যাঁ, আমাদের যাত্রা অনেক দূর যেতে হবে। আমরা অনেক বড় উন্নত জাতি হিসেবে বিশ্বের প্রতি অনেক উঁচু শির হয়ে আমরা দাঁড়াবো। এখন সেই জায়গাটায় যাওয়ার জন্য আমাদের যে প্রস্তুতি, যে আয়োজন, সে তার জন্য যথেষ্টভাবে উপযুক্ত নেতৃত্ব প্রয়োজন আছে এবং সেই নেতৃত্ব আমরা দীর্ঘকাল হারিয়ে বসেছিলাম এবং এই নেতৃত্ব এবং একই সাথে দেশকে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নেওয়ার জন্য আমাদের জনগণের যে ত্যাগ দীক্ষা, তাদের যে সূর্য শক্তি, তাদের যে অভাব অনটনের মধ্যেও তারা যে এগিয়ে যাচ্ছে, তারা যে এই যে বড় ধরনের অভিযাত্রা যে তারা সামিল হতে পারছে, সেটা একটা বড় বিষয় বলে আমি মনে করি। জি, ধন্যবাদ ডক্টর গোলাম রহমান। আসবো আরও কয়েকটি বিষয় আপনার কাছে জানতে। সোহরাব হাসান, আপনার কাছেও একটু ছোট করে জেনে নিতে চাই, প্রাপ্তি এবং আমাদের যে প্রত্যাশা, সেটির কতটা সম্মিলন ঘটানো গেল এই অর্ধশত বছরে?
ধন্যবাদ। স্বাধীনতা দিবস উদযাপনের তো দুটো দিক আছে, একটি হচ্ছে আনুষ্ঠানিকতা, আর যেটি আমরা নানা অনুষ্ঠান, আয়োজন, উৎসবের মধ্য দিয়ে উদযাপন করছি, এবং এই উদযাপনে সরকারি বেসরকারি প্রতিটি ব্যক্তি মানুষের অংশগ্রহণ যত নিশ্চিত হবে, আর অনুষ্ঠান তত সার্থক হবে। আরেকটি হচ্ছে যে স্বাধীনতার যে প্রত্যয় ছিল, যে উদ্দেশ্য ছিল, সেটি আমরা কতটা অর্জন করতে পেরেছি। 51 বছর কালের বিচারে দীর্ঘ সময় না হলেও যে কোনো রাষ্ট্রের বা জাতির বিনির্মাণের কিন্তু একটি বড় সময়। সুতরাং 51 বছরে আমাদের দেখার বিষয় যে আমরা কতটা এগিয়েছি, কতটা এগোতে পারতাম। আমরা অর্থনৈতিকভাবে অনেক কি বলে অগ্রগতি হয়েছে, আমাদের অনেক উন্নতি হয়েছে, আমাদের প্রবৃদ্ধি বেড়েছে, গড় আয় গড় আয়ু দুটোই বেড়েছে। একদা খাদ্য ঘাটতির দেশ, আমরা খাদ্য স্বয়ং সম্পূর্ণতা হওয়ার পথে, স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশের পথে এগোচ্ছি ইত্যাদি। যে উন্নয়ন অগ্রগতি, এটি অবশ্যই আমাদের আনন্দ দেয়। কিন্তু অন্যদিকে যে গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থাৎ আমার বাংলাদেশের স্বাধীনতা এসেছে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়। পাকিস্তানি শাসকবর্গ গণতন্ত্রের রায়, জনগণের রায় বানচাল করার প্রতিবাদেই কিন্তু মানুষ রাজপথে নেমেছে, অস্ত্র হাতে তুলে নিয়েছে। পরবর্তীকালে তারা গণহত্যা চালিয়েছে, তার প্রতিরোধ গড়ে উঠেছে। 9 মাসের মুক্তিযুদ্ধ দিয়ে আমরা স্বাধীন হয়েছি। সুতরাং এদেশের মানুষই দেশটি এখন পরিচালনা করছেন। সুতরাং এটি একটি স্বাধীনতার বড় প্রাপ্তি। আর যদি বলি যে সব মানুষের স্বাধীনতা কি অর্জিত হয়েছে, সেক্ষেত্রে বলবো যে না, সব মানুষের স্বাধীনতা অর্জিত হয়নি। আর আজকে স্বাধীনতার মাসে যখন আমরা টিসিবির ট্রাকের সামনে দীর্ঘ লাইন দেখি, তখন আমরা অবশ্যই দুঃখিত হই, মর্মাহত হই। যখন আমরা দেখি যে সবার স্কুলে যাওয়ার সুযোগ হয়নি, সুযোগ হচ্ছে না, আমরা সাক্ষরতার হার শতভাগে নিতে পারিনি, আমরা দারিদ্র্যের সীমা 20-এর নিচে নামাতে পারিনি, যখন দেখি আমরা সব মানুষ কি বলে শান্তিতে বা খেয়ে পড়ে ভালো আছে এটি বলতে পারছি না, তখন বুঝতে হবে যে কেন পারছে দেশে এত উন্নয়ন হওয়ার পরেও। অর্থাৎ এই যে উন্নয়ন হয়েছে, সম্পদটি একটি মুষ্টিমেয় গোষ্ঠীর হাতে বন্দী বা তাদের দখলে। বৃহত্তর জনগণের যে স্বাধীনতা পাওয়ার কথা ছিল, মৌলিক মানবাধিকার যে অধিকার, মানবাধিকারের যে পাওয়ার যে তার এখতিয়ার, আর সেটি অনেকটাই পাইনি। দ্বিতীয় হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কিন্তু প্রাপ্তি অপ্রাপ্তি দুটোই যেমন আছে, তেমনি সেই সঙ্গে বৈষম্যের কথা আপনি বলছিলেন, যে বৈষম্য থেকে মুক্তির জন্য একইভাবে স্বাধীনতার একটি বড় উদ্দেশ্য তো হচ্ছে স্বাধীনভাবে কথা বলা, মত প্রকাশ করা, স্বাধীনভাবে নিজের প্রতিনিধি বাছাই করা। অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। সংবিধানের 7 অনুচ্ছেদে আছে, কিন্তু জনগণই এই রাষ্ট্রের মালিক। সুতরাং জনগণই ঠিক করবে যে রাষ্ট্র কিভাবে চলবে, জনগণই ঠিক করবে রাষ্ট্র কাদের দ্বারা পরিচালিত হবে। সেক্ষেত্রে আমাদের অনেক ব্যত্যয় আছে, দুর্বলতা আছে, বিচ্যুতি আছে। আর এগুলো যদি আমরা অতিক্রম করতে পারি, সত্যিকার স্বাধীনতা সবার ঘরে পৌঁছাতে পারি, সেটি হবে প্রকৃত অর্জন। নিশ্চয়ই সোহরাব হাসান, ধন্যবাদ। রাষ্ট্রের কাঠামোগত বিষয়গুলো নিয়ে আপনারা দুজনেই কথা বলছিলেন। আমি যদি ব্যক্তিগত চেতনার কথা যদি আমি ধরি, যে মুক্তিযুদ্ধের যে আদর্শ, যে চেতনা নিয়ে যুদ্ধ করেছিল, সেই আদর্শিক জায়গা, সেই চেতনার জায়গাটা আসলে কতটা সমুন্নত রাখা গেল পুরো গোষ্ঠীর মধ্যে, ডক্টর গোলাম রহমান? মুক্তিযুদ্ধের চেতনা আমাদের স্বাভাবিকভাবেই জাতিগতভাবে সবার মধ্যেই অনুপ্রেরণার জায়গা এবং চেতনা সমৃদ্ধ আমরা, এটি আমরা মনে করি। হ্যাঁ, এটা হতে পারে যে যারা মুক্তিযুদ্ধকে সঠিকভাবে নিতে পারেনি, যারা মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে তারা গ্রহণ করতে গেলে তাদের দ্বিধা হয়, বা রাজনৈতিক কারণে কোনো বিশেষ কারণে তাদের কোনো বিশেষ আলাদা চয়েস থাকতে পারে। কিন্তু এটা স্বীকার করা যাবে না যে জাতিগত হিসেবে বাংলাদেশের স্বাধীনতাকে কেউ অস্বীকার করেছে। অর্থাৎ যারা বাংলাদেশকে চায়নি, কিংবা যারা পাকিস্তানের দোষর, কিংবা
পাকিস্তানি ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল, শুধু তাদের মতো 2-4 জন বাদ দিলে পুরো জাতি বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনা, এই চেতনা উজ্জীবিত। সুতরাং আমাদের প্রতিটি কাজকর্ম, প্রতিটি বিষয় কিন্তু এই আদর্শে অভিষিক্ত। সুতরাং এই যে মুক্তিযুদ্ধের চেতনা, এটিকে অস্বীকার করা কিংবা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এখন কথা হচ্ছে যে আমরা এই জাতীয় চেতনাকে সমৃদ্ধ হয়ে প্রতিটি কাজে কিভাবে সেই চেতনাকে কাজে লাগাচ্ছি সেটা নির্ভর করছে। কারণ হচ্ছে যে আমরা অনেকেই হয়তো মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে আমরা সব কাজে অগ্রসর হব, কিন্তু কে কিভাবে অগ্রসর হবে, তার কৌশলগত দিকটি কি হবে, তার কিভাবে করলে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনা সবার কাছে পৌঁছবে, যেমন সাধারণ মানুষ সুখী থাকবে, তাদের অন্ততপক্ষে অন্ন বস্ত্রের, বাসস্থানের নিশ্চয়তা থাকবে, গ্যারান্টি থাকবে, এই বিষয়গুলো বিশেষভাবে বিবেচনার আছে। কারণ আমরা দেখছি যে আজকে ব্যবসায়িক সমাজ, আজকে নানান ধরনের স্বার্থের সংঘাতের কারণে অর্থনীতির যে মূলধন কিংবা অর্থনীতির যে সুবিধা, সেটি অনেক ক্ষেত্রেই পুঞ্জীভূত হচ্ছে বিশেষ বিশেষ গোষ্ঠীর কাছে, বিশেষ বিশেষ জনের কাছে। সুতরাং সাধারণ এবং যারা অতি মুনাফাকারী কিংবা অনেক যারা পুঁজির উপর যারা নির্ভর করে বেঁচে আছেন, তাদের সাথে একটা মৌলিক পার্থক্য কিংবা দূরত্ব ঘটে যাচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষকে আরো বেশি সুবিধা দেওয়া, আরো বেশি সুযোগ সুবিধা দেওয়া এবং তাদেরকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সমস্ত কিছুতে অধিকার অর্জনের বিষয়তে তাদেরকে সহায়তা দেওয়া কিংবা তাদের জন্য যে সহায়তার যে কর্মসূচি, সেগুলোকে আরো বেশি বাস্তবায়ন, আরো বেশি ফলপ্রসূ করা প্রয়োজন রয়েছে। জি, এই বিষয়টিতে আমার একটু মত ছিল ডক্টর গোলাম রহমান। ধন্যবাদ আপনাকে বিষয়টি উদ্রেক করার জন্য। সোহরাব হাসানের কাছ থেকে সেই মন্তব্যটা শুনে নেই। সোহরাব হাসান, রাষ্ট্রের কথা বলছিলাম, যে চেতনার কথা বলছিলাম, যে একটি মুক্তিযুদ্ধের যে চেতনা, যে চেতনা নিয়ে আসলে যুদ্ধটি হয়েছিল, সেটি আমরা আসলে কতটা ধারণ করতে পারছি, বাহন করতে পারছি, সেই জায়গায় একটু জানতে চাইবো যে রাষ্ট্রের উদ্যোগটি আসলে কেমন, বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকছে, তাদের উদ্যোগই বা কেমন। আপনি গণতন্ত্রের কথা শুরুতে বলছিলেন, প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি সরকার কি আসলে একেবারে তাদের নিজেদের আদর্শের পাশাপাশি এই যে মুক্তিযুদ্ধের আদর্শের কথা আমরা বলি, সেগুলো জাতির মধ্যে গেঁথে দিতে বা রাষ্ট্রের কাঠামোকে সেভাবে তৈরি করতে কাজ করেছে? আমি অধ্যাপক গোলাম রহমানের কথা শুনেছি, তিনি মুক্তিযুদ্ধের চেতনার ব্যাখ্যা দিয়েছেন এবং তার মতো করি। কিন্তু আমি মুক্তিযুদ্ধের চেতনা বলতে বুঝি গণতন্ত্র হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, সুশাসন হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, ন্যায় বিচার হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, প্রতিটি মানুষ ভাত কাপড়, প্রতিটি মানুষের মৌলিক অধিকার পাবে, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনার দিকে এই যে স্বাধীনতার বিরোধী এবং পক্ষের, এটি যতটা না মৌলিক দ্বন্দ্ব, তার চেয়ে বেশি রাজনৈতিক বাগানন্দ। আজকে দেখুন, অর্থনৈতিক নীতির ক্ষেত্রে, অর্থনৈতিক নীতি পরিকল্পনার ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপির খুব পার্থক্য নেই, কারণ এরা দুই দলই কিন্তু মুক্ত বাজার অর্থনীতির সপক্ষে, মুক্ত বাজার অর্থনীতি লালন করছে, মুক্ত বাজার অর্থনীতির কি ধারণ করছে। কিন্তু মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা ছিল কিন্তু সমাজতন্ত্র, অর্থাৎ শোষণ মুক্তি। তাই সেই শোষণ মুক্তি থেকে কিন্তু আমরা অনেক দূরে সরে আসছি, সেই দুই দলই, যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার বাইরে আছে। আরেকটি হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার প্রতি আস্থা আছে কিনা। আমি মনে করি বাংলাদেশের প্রতিটি নাগরিক, যিনি বাংলাদেশের নাগরিক বলে দাবি করবেন, তারই বাংলাদেশের স্বাধীনতার প্রতি, বাংলাদেশের অস্তিত্বের প্রতি, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি তার আনুগত্য থাকতে হবে। যদি না থাকে, তিনি দেশদ্রোহী, তিনি রাষ্ট্রদ্রোহী। তার রাজনীতি করা, তার বাংলাদেশের মৌলিক কোনো অধিকার থাকা উচিত নয়। কিন্তু সেটি নির্ধারণ করবে কে? সেটি একদল আরেক দলকে রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী বললো, সেটাই কিন্তু চূড়ান্ত হতে পারে না। এটি তাহলে দেশের সর্বোচ্চ আদালত নির্ধারণ করবে যে কে, যেমন ৭১ মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল, যারা যুদ্ধ অপরাধ করেছিল, তাদের বিচার হয়েছে, অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত নির্ধারণ করেছে এ অপরাধ। কিন্তু তাহলে এই যে কে স্বাধীনতার পক্ষে, কে বিপক্ষে, এই বিষয়টি কে নির্ধারণ করবে? তাহলে সর্বোচ্চ আদালতে যেতে হবে। আর বাংলাদেশ রাষ্ট্রের যে মৌলিক নীতি, তার থেকে বিচ্যুত হওয়া যায় না।
আর যদি আবার আবার রাজনৈতিক দলগুলো পূর্বপর যারাই ক্ষমতা আসে তারা বিচ্যুত হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের মূল 4 নীতি ছিল, সেই 4 নীতি এখন আওয়ামী লীগও সেই 4 নীতিতে নেই। 4 নীতিতে ধর্মের 4 নীতিতে ধর্মনিরপেক্ষতা ছিল, কিন্তু বর্তমানে সংবিধানে তার সাথে রাষ্ট্রধর্ম যুক্ত করা হয়েছে। রাষ্ট্রধর্ম এবং ধর্মনিরপেক্ষতা এক হতে পারে না। সুতরাং কি বলে, মুক্তবাজার অর্থনীতি এবং শোষণ মুক্তি একসঙ্গে চলতে পারে না। পুরো বিষয়টাই আমরা যদি এই বিতর্কটাকে রাজনৈতিক দলীয় স্বার্থে না দেখে জনগণের, বৃহত্তর জনগণের স্বার্থে দেখি এবং এভাবে যদি আমরা একটু বিচার করি, বাংলাদেশের প্রতিটি নাগরিককে বাংলাদেশের প্রতি আনুগত্য থাকতে হবে। যারা থাকবে না সেটি তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করতে পারেন না। দ্বিতীয় হচ্ছে যে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, অবশ্যই গণতান্ত্রিক ভাবে, কিন্তু তার পথ নিয়ে ভিন্নতা থাকতে পারে। আওয়ামী লীগ একভাবে হয়তো বলতে পারে যে এভাবে আমরা দেশের উন্নয়ন চাই, বিএনপি আরেকভাবে চায়, অন্য দল আরেকভাবে, কমিউনিস্ট পার্টি অন্য আরেকভাবে চায়। তাহলে সেখানেই হচ্ছে জনগণ ঠিক করবে কোনটি জনগণ গ্রহণ করবে, এবং সেই জনগণ ঠিক করার জন্যই কিন্তু জনগণের বাছাই করার অবাধ অধিকার থাকতে হবে, যার নাম নির্বাচন। আমি মনে করি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হতে পারে যে বাংলাদেশের মানুষ কোন শাসন পদ্ধতি চায়, কোন শাসন ব্যবস্থা চায়, কোন দলকে ক্ষমতায় রাখতে চায়। সুতরাং সেই সুযোগ দেওয়ার নামও কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা। ধন্যবাদ সোহরাব হাসান, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডক্টর গোলাম রহমান। একটা বিরতি থেকে ফিরবো, বিরতি থেকে ফিরে আরো কয়েকটি বিষয় আছে। আজকে ৭১-এর গণহত্যার দায় পাকিস্তানকে স্বীকার করে নিয়ে ক্ষমা চাইতে বলা হয়েছে জাতীয়ভাবে। পররাষ্ট্রমন্ত্রী এমন একটি মন্তব্য করেছেন, সেটি আসলে যায় কিনা, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখেছি যে ৮০তম বছরে এসে ক্ষমা চেয়েছে। সেই বিষয়টি একটু জানতে চাইবো যে সেই পরিস্থিতি বা সেই বাস্তবতা কতটুকু আছে। বিরতি থেকে ফিরে দর্শক সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর গোলাম রহমান, আছেন সোহরাব হাসান। দুজনকে স্বাগত জানাচ্ছি আবারও আলোচনায়। এ পর্যায়ে আমরা কথা বলতে চাই আজকে পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে ৭১-এ যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, এবং সেই সময় যারা বাংলাদেশে যুদ্ধের সময় যারা হত্যাযজ্ঞ চালিয়েছে সামরিক বেসামরিক লোক, তাদের বিচারের দাবি তিনি করেছেন। একটু জানতে চাইবো ডক্টর গোলাম রহমান, আমরা কিন্তু দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তিতে আমরা দেখলাম যে দুঃখিত আমি ৮০ বছর শুরুর যে ৮০ বছর পূর্তি, সেই সময় আমরা দেখেছি যে জার্মান প্রেসিডেন্ট তিনি ক্ষমা চেয়েছিলেন সেই গণহত্যার জন্য। সেই রেশ ধরে আসলে আমরা এটি চাইতে পারি কিনা, বা চাওয়ার প্রক্রিয়াটি আসলে কি, মানে এভাবে বা মন্ত্রীরা কিংবা প্রধানমন্ত্রী তারা বলতে থাকলেই কি আসলে একটি দেশ ক্ষমা চায়, নাকি রাষ্ট্রীয় কোনো চাপ প্রয়োগও তার পেছনে কারণ হতে পারে, বা সেভাবে রাষ্ট্রীয় কোনো চাপ প্রয়োগ করে তাদের কাছ থেকে ক্ষমা চাওয়ার ব্যবস্থাটি করা যেতে পারে? আমার তো মনে হয় এই বিষয়টি আন্তর্জাতিক কূটনীতির একটি অন্যতম প্রধান বিষয়। কারণ হচ্ছে যে পাকিস্তান তারা এখন বুঝতে পারছে যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে নানান অগ্রগতিতে, নানান সূচকে, মানব সম্পদ সূচকে তারা এগিয়ে যাচ্ছে। এই সমস্ত সূচকগুলি দেখে তারা অন্তত পক্ষে শিক্ষা গ্রহণ করছে যে বাংলাদেশ তাদের নিজস্ব গতিতে চলছে। এখন পাকিস্তান তারা যে ভুল করেছে, তারা যে অন্যায় করছে, তারা যে মানবিকতার লঙ্ঘন করেছে, তারা যে বাঙালিদের সাথে, বাংলাদেশের জনগণের সাথে তারা যে ভাবে তাদের যে আচরণ করেছে, যেভাবে নির্যাতন নিগৃহের শিকার করেছে বাংলাদেশিদেরকে, সেই দিক থেকে এবং যে লুটপাট তারা করে গেছে, সেগুলোর জন্য তাদের তো শুধু ক্ষমা চাওয়ানো, তাদের তো ভর্তুকি দেওয়া দরকার। কিন্তু এখন বিষয়টা, এই প্রসেসটা কিভাবে কার্যকর হবে, কার্যকর হওয়ার মনে হয় এটা যতখানি রাজনৈতিক তার চেয়ে কূটনৈতিক একটা উদ্যোগের ব্যাপার আছে। এখন এগুলো আন্তর্জাতিক মহলেও কিন্তু এই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখতে হবে, যে আন্তর্জাতিক মহল থেকে এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হবে, এবং তার জন্য প্রয়োজন আন্তর্জাতিকভাবে কূটনীতিক যে উদ্যোগ কিংবা ইনিশিয়েটিভ নেওয়া। সেটা এখন বাংলাদেশের মানুষ, তারা আজকের প্রজন্ম কিংবা ইদানিংকার যারা লোকজন, তারা হয়তো অনেক কিছু দেখেনি, তারা হয়তো অনেক কিছু সেই তীব্রতা কিংবা সেই ঘটনাগুলির যে সত্যিকার অবস্থাটা সেটা হয়তো অনুভব করতে পারবে না। কিন্তু পাকিস্তানও কিন্তু একই অবস্থা। পাকিস্তানের যারা এই নতুন প্রজন্ম কিংবা এই যাদের বয়স কম,
তারা কিন্তু বাংলাদেশ সম্পর্কে প্রত্যেক ঘটনা জানে না। তারা কিন্তু জানে না যে পাকিস্তান কিভাবে বাংলাদেশের উপর শোষণ, শাসন, নির্যাতন চালিয়েছিল। সুতরাং এবং তাদের দেশেও সেই ইতিহাস পড়ানো হয় না, তুলেও ধরা হয় না। সুতরাং তাদের একটা সীমিত শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এবং সীমিত জ্ঞান অর্জনের একটা বিষয়ের কারণে সাধারণভাবে তারা বাংলাদেশ সম্পর্কে প্রকৃত তথ্য জানে না কিংবা প্রকৃত সত্য জানে না। তারা বীতশ্রদ্ধাও, তারা অনেক ক্ষেত্রে বাংলাদেশকে সঠিক মূল্যায়ন করতেও পারে না। এখন কথা হচ্ছে এই বিষয়টি আস্তে আস্তে দেখা যাচ্ছে। সম্প্রতি বিবিসিতে একটি প্রোগ্রাম হয়েছিল যেটি দেখা গিয়েছিল বাংলাদেশের যে আধুনিক প্রজন্ম এবং পাকিস্তানের আধুনিক প্রজন্ম, তাদের মধ্যে এই চেতনাগত দিকটিকে তারা তুলনা করে দেখিয়েছিলেন যে তারা অনেক কিছু জানেন না এবং সত্য উপলব্ধি করতে সক্ষম হন না। সুতরাং আজকে এই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন যে তাদের ক্ষমা চাওয়ার কথা, অবশ্যই আমরা বলবো যে হ্যাঁ, এটিকে কূটনৈতিক ভাবে জোরালো ভাবে উদ্যোগ নেওয়া দরকার। কারণ পাকিস্তান তাদের ভুল, তাদের অন্যায়, সেটা তারা স্বীকার করে পাপ থেকে রক্ষা পায়, সেটা অন্তত পক্ষে তাদের জন্য ভালো হবে। চাই আমরা বাংলাদেশ তো পররাষ্ট্রনীতির দিক থেকে সবার প্রতি মানে বন্ধুত্ব কামনা করে, কারো প্রতি শত্রুতা নাই। তো সেই দিক থেকে আমি বলবো যে পাকিস্তানের এখনো সময় আছে, সুযোগ আছে, তারা সেই উদ্যোগ তারা গ্রহণ করুন এবং বাংলাদেশ এই কূটনৈতিক তৎপরতায় আরো বেশি তৎপর হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ ডক্টর গোলাম রহমান। ধন্যবাদ। সোহরাব হাসান যুক্ত করবেন কিনা কিছু এর সঙ্গে? না, গণহত্যা যারা সংগঠিত করেছে 1971 সালে তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। পাকিস্তান রাষ্ট্র, তৎকালীন সেনাবাহিনী এবং রাজনৈতিক নেতৃত্ব যারা ছিল তারা সবাই এই অপকর্মের বা এই অপরাধের দায়ে দোষী, অভিযুক্ত। এই দাবি কিন্তু পাকিস্তানের পক্ষ থেকেও এসেছে। পাকিস্তানের বিভিন্ন লেখক, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতারাও বলেছেন। হামিদ মীর একজন সাংবাদিক, তিনি বাংলাদেশেও অনেকবার এসেছিলেন। তার বাবা 71-এ মুক্তিযুদ্ধের আমাদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে মুক্তিযুদ্ধের সম্মাননাও পেয়েছেন। তিনি কিন্তু এই বিষয়টি পাকিস্তানের রাজনীতিকদের মধ্যে, সাংসদ এবং মন্ত্রী, এদের মধ্যে একটা জনমত তৈরি করার চেষ্টা করেছেন। এবং তিনি যখন এই আন্দোলনটি করেন তখন আজকের যে প্রধানমন্ত্রী ইমরান খান, তিনি কিন্তু সমর্থন করেছিলেন। পরবর্তীকালে ক্ষমতায় গিয়ে আমরা তাদের বিভিন্ন চেহারা দেখি। বিশেষ করে তারা ক্ষমা চাইবে। বাংলাদেশের আমরা যুদ্ধাপরাধীদের যে বিচার করেছি সেই বিচারেরও বিরোধিতা করেছি। আমি মনে করি এটা ধৃষ্টতা। পাকিস্তান সার্কভুক্ত একটি দেশ, পাকিস্তানকে আমরা রাষ্ট্র হিসেবে স্বীকার করেছি, পাকিস্তানও বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকার করেছে। সুতরাং দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক সবই থাকবে। কিন্তু 71-এ তারা যে অপরাধ করেছে তার বিচার হওয়া উচিত এবং ক্ষমা চাওয়া। প্রথমত হচ্ছে যদি এটিকে গণহত্যা হিসেবে, যেটি বিভিন্ন বাংলাদেশ সরকার জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এটি আন্তর্জাতিক অপরাধ, আন্তর্জাতিকভাবেও এর স্বীকৃতি দাবি করছে। সুতরাং সেখানে ক্ষমা চাওয়াটাই বা তারা ক্ষমা চাইলো সেটি যথেষ্ট কিনা এটি প্রশ্ন আছে। যেহেতু গণহত্যা, শুধু গণহত্যা কিন্তু কখনো তামাদি হয়ে যায় না। সুতরাং এর বিচারের প্রশ্নটিও আসে। বাংলাদেশ যখন যুদ্ধাপরাধীদের বিচার পেয়েছে তখন কিন্তু এই প্রশ্নটি উঠেছিল, যারা গণহত্যার সহযোগী তাদের আমরা বিচার করলাম, কিন্তু গণহত্যার মূল যে ক্রিয়ানক, মূল যে হোতা, তাদের আমরা ছেড়ে দিলাম। সুতরাং এটি তৎকালীন আন্তর্জাতিক এবং আঞ্চলিক রাজনীতির অনেক টানাপোড়েনের কারণে বঙ্গবন্ধু কিন্তু একাধিকবার বলেছিলেন আমরা তাদের ক্ষমা করে দিলাম, কিন্তু তারা তো ক্ষমা চায়নি। জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী, কিন্তু বলেছিলেন যে যারা অপরাধ করেছে তাদের বিচার করবেন। হামিদুর রহমান কমিশনও গঠন করা হয়েছিল, যদিও সেই কমিশনে অনেক কিছু ভুল তথ্য দেওয়া হয়েছে, অনেক অপরাধ চাপিয়ে রাখার চেষ্টা করেছে, অনেক সত্য লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তারপরও যে সত্য আছে, তারপরও তারা যা করেছে, এবং পরবর্তীকালে পাকিস্তানে অনেক সেনা কর্মকর্তার লেখা জবানবন্দিতে যেসব তথ্য উঠে আসে তা রোমহর্ষ, খুবই ভয়াবহ, নৃশংস। সুতরাং এর বিচার হওয়া উচিত, পাকিস্তানের স্বার্থেই বিচার হওয়া উচিত।
কারণ এই অপরাধের দায় বোঝা কেন পাকিস্তান বহন করবে? নিশ্চয়ই এই প্রজন্ম আমাদের কেন পক্ষ থেকে টানবে? এই দাবি জানিয়ে আসতে হবে। জি। জি, ধন্যবাদ সোহরাব হাসান, ধন্যবাদ গোলাম রহমান। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরবো, আরও দু একটি বিষয় আছে, চেষ্টা করব সেগুলো নিয়ে জানতে। দর্শক দুঃখিত, আমাদের আসলে শুরুর দিকেই আমাদের দুজন অতিথিকে পেতে কিছুটা সমস্যা হয়ে যাওয়াতে আমাদের অনুষ্ঠান এখন এই পর্যায়ে শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি দুজনকে আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও সঙ্গে থাকার জন্য।